2রা ডিসেম্বর মঙ্গলবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিওস্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। শান্তি চুক্তি বাস্তবায়নে মুখোমুখি জেএসএস ও সরকার, পাহাড়ে সংঘাত বাড়ার আশঙ্কা। আওয়ামী লীগের জেলা পর্যায়ে সম্মেলন চলছে, সংকট মিটিয়ে দল সংগঠিত করাই লক্ষ্য। তুরাগ দখলের প্রতিযোগিতায় ইটভাটা ও আবাসন প্রতিষ্ঠান, প্রকাশ্যে ড্রেজার বসিয়ে চলছে নদী ভরাট। রাস্তা পারাপারে ডিএমপি সচেতনতা অভিযান শেষ, আবারও ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছে নগরবাসী। অনেক পাওয়ার সিরিজে বিশ্বে অনন্য তাইজুল। শান্তি চুক্তির বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর অসহযোগ আন্দোলনের হুমকি আর তা প্রতিহত করতে সরকার দলীয় নেতাদের ঘোষণায় নতুন করে অশান্তির আশঙ্কা দেখা দিয়েছে পাহাড়ি জনপদে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন জটিলতা সৃষ্টি করবে বলে আশঙ্কা করছেন এখানকার মানুষ। চুক্তি সইয়ের 17 বছরের মূল্যায়নে জেএসএস নেতারা বলছেন বাস্তবায়িত হয়েছে মোটে 3 ভাগের 1 ভাগ অংশ, যদিওবা সরকারি পক্ষের দাবি বাস্তবায়ন 65%-ও বেশি। চুক্তির মৌলিক বহু বিষয় বাস্তবায়নে সরকার আন্তরিক নয় এমন অভিযোগ জেএসএস নেতাদের। আর এ কারণে জেএসএস সভাপতি সন্তু লারমা ঘোষণা দিলেন অসহযোগ আন্দোলনের। আগামী 30শে এপ্রিল 2015 এর মধ্যে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচি ভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে 1 মে 2015 সাল থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করা হবে। এই অসহযোগ সহিংস আন্দোলনে মোড় নিতে পারে বলেও স্পষ্ট করলেন জেএসএস এর আরেক নেতা। অবশ্যই জনসংহতি সমিতি অত্যন্ত সততার সাথে, আন্তরিকতার সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেছে এবং অস্ত্রগুলো সরকারের কাছে জমা দিয়েছে। কিন্তু আজকে মানুষকে, সাধারণ মানুষকে, চুক্তির পক্ষের মানুষকে আজকে বাধ্য করা হচ্ছে অস্ত্র ধরতে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন 17 বছর পর এসে জেএসএস আবার সহিংস আন্দোলন শুরু করলে তা প্রতিহত করবে পাহাড়ের সাধারণ মানুষ। এখানে যদি তারা নাশকতামূলক কর্মকাণ্ড করে, সহিংসতামূলক যদি কর্মকাণ্ড করে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি শান্তিকামী মানুষ তাদেরকে সমর্থন করবে না এবং শান্তিকামী মানুষ এই সন্ত্রাসের বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে, এই সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় উদ্বিগ্ন সব শ্রেণীর মানুষ। প্রান্তিক জনগোষ্ঠী আমরা যারা আছি, স্বাভাবিক কারণে আমাদের একটা মানবাধিকারের হুমকির সম্মুখীন হবে, আমাদের মানবাধিকারের উপরে আমাদের চলাফেরা এগুলো তো বাধা আসবে। পাহাড়ের সাধারণ মানুষ মনে করছে শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য উভয় পক্ষকে এগিয়ে আসতে হবে খোলা মন নিয়ে। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাঙ্গামাটি। এখন খাগড়াছড়ি আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ, তার কাছে জানতে চাইবো যে জনাব মামুন আব্দুল্লাহ, এবং আমাদের সাথে নিরাপত্তা বিশ্লেষক এমদাদুল ইসলাম আছেন চট্টগ্রাম থেকে। জনাব মামুন আব্দুল্লাহ, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে খাগড়াছড়ির মানুষ সন্তু লারমা যে দাবি জানাচ্ছেন তার সাথে কতটা একমত পোষণ করেন, মানে জনসংহতি সমিতির সাথে খাগড়াছড়ির মানুষ কতটা সংহতি প্রকাশ করছেন? মামুন ভাই। খালেদ ভাই, আপনি জানেন যে শান্তি চুক্তি নিয়ে পাহাড়িরাই বিভক্ত হয়ে পড়েছে। আমি যদি বলি এই যে খাগড়াছড়ির অবস্থান, তাহলে বলতে হয় খাগড়াছড়িতে সন্তু লারমার সমর্থকদের অবস্থান অত্যন্ত দুর্বল। এই দুর্বলতার কারণে গত প্রায় 10 বছরে অন্ততপক্ষে 2 বার খাগড়াছড়ি আসার চেষ্টা করেছিলেন সন্তু লারমা সরকারি প্রটোকল নিয়ে, নিরাপত্তা বাহিনী, কিন্তু 2 বারই তিনি আক্রান্ত হয়েছেন। তার গাড়িতে গুলি করা হয়েছে, তার নিরাপত্তা কর্মীকে গুলি করা হয়েছে। তারপরেও উনি দ্রুত এসে পুলিশ পাহারায় দ্রুত এলাকা ছেড়ে চলে গেছেন। অর্থাৎ উনি বলতে গেলে এই খাগড়াছড়িতে তার অবস্থান অত্যন্ত নাজুক। আবার রাঙ্গামাটিতে কিন্তু সন্তু লারমার অবস্থা খুবই ভালো, অর্থাৎ সেখানে সন্তু লারমার আধিপত্য যেটা সেটা রাঙ্গামাটি কেন্দ্রিক। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সন্তু লারমা যে অসহযোগের ডাক দিয়েছেন সেটা সব পাহাড়ের সব জায়গায় সমভাবে পালিত হওয়ার সম্ভাবনা খুবই কম বলে আমার মনে হয়েছে। কারণ মামুন ভাই আপনাকে ধন্যবাদ। মামুন ভাই আপনাকে ধন্যবাদ, আপনি আপনার সঙ্গে থাকেন। আমি জনাব এমদাদুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে আপনি শুনছিলেন জনাব মামুন আব্দুল্লাহকে, এবং মামুন আব্দুল্লাহ আমাদের যে প্রতিবেদন করেছেন সারাদিনই আমরা এটি দেখিয়েছি। সন্তু লারমার প্রসঙ্গে কি বলা যায় যে উনি আসলে এখন পাহাড়ি জনগণের মধ্যেও অতটা জনপ্রিয় নেই, কারণ এটি দুভাগ হয়ে রয়েছে, আবার সরকারের সাথেও তার এক ধরনের সংঘাতই চলছে। এই অবস্থা থেকে সন্তু লারমার অবস্থানকে আপনি কিভাবে বিবেচনা করবেন জনাব এমদাদুল ইসলাম?
খালেদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি মামুন আবদুল্লাহর ফুটেজ এবং বক্তব্য শুনছিলাম সন্তুল আরমাকের বিষয় নিয়ে। আমি আজকের চুক্তি স্বাক্ষরের এই 17 বছরের মাথায় এসে এই পার্বত্য চট্টগ্রামে 1972 সালেই পিসিজিএসএস পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সৃষ্টি হয়েছিল। 1973 সালে, আমি একটু করে শর্টকাটে এই জিনিসটা বলে দিচ্ছি, 73 সালে শান্তি বাহিনীর সৃষ্টি, এবং সেই থেকে শান্তি বাহিনী আমাদের সেনাবাহিনীর সাথে সংঘাতে জড়িয়ে পড়ে। সেই সংঘাত বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে চরম আকার ধারণ করে। এই সমস্ত থেকে প্রচুর প্রাণহারি পার্বত্য চট্টগ্রামে ঘটেছে, সেটা সেনাবাহিনীর হোক, পিসিজিএসএস-এর বা শান্তি বাহিনীর হোক। আমি আজকে সেনাবাহিনীর যেসব সদস্য দীর্ঘদিন থেকে পার্বত্য চট্টগ্রামে তাদের জীবন দান করেছেন, তাদের আত্মার অ্যাকচুয়ালি শুভকামনা করছি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে 1997 সালে যেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে পার্বত্য চট্টগ্রামে, সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এবং পরবর্তীতে অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে আমি সরাসরি ছিলাম। আমি প্রধান নিরাপত্তা ওখানে ডিজিএফআইয়ের থেকে কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম। আমি শান্তিবাহিনীর সদস্যদের, হাজারখানিক সদস্যদের মাঝে একদিন বসা ছিলাম, যেদিন অস্ত্র সমর্পণ করছে সেদিন। তাদের চোখে মুখে আমি যে আশার আলো দেখেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সেদিন খাগড়াছড়ি স্টেডিয়ামে যে বক্তব্য রেখেছিলেন, সেদিন আমি দেখেছিলাম পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের সংঘাত আজকে ছেড়ে মানুষ একটা আশার আলো দেখছেন, আশার পথে পার্বত্য চট্টগ্রাম এগিয়ে যাচ্ছে। এবং সেদিন অন্যান্য যারা চুক্তির বিরোধী ছিলেন, তারা বলেছিলেন পার্বত্য চট্টগ্রাম আমাদের থেকে আলাদা হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, পাসপোর্ট লাগবে, পতাকা উড়বে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছিল। বাট দীর্ঘ পথ পরিক্রমার পরে আজকে 17 বছর পরে এসে আমি বলবো পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির অনেকগুলো অগ্রগতি আছে। সেগুলো সাধারণ জনগণের সামনে তুলে ধরার মতো হয়তো আমাদের ব্যর্থতা আছে। যেমন আমি বলবো, প্রথমত আজকে যে সন্তুল আরমার কথাই বলেন, আজকে 17 বছর ধরে উনি রিজন কাউন্সিলের আজকে ওখানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড আজকে চলছে। যোগাযোগ ব্যবস্থা আজকে হচ্ছে, যেমন আগে সন্ধ্যা 4টার পরে সেখানে কারফিউর মতো অবস্থা ছিল, সেগুলো আজকে নাই। জনাব আব্দুল ইসলাম, আমি প্রশ্নটি আবার করি আপনাকে, যে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির, জনাব আব্দুল ইসলাম, পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি 17 বছর পার হয়ে গেলেও আমরা দেখছি যে শান্তি চুক্তির যে প্রধান কুশীলব সন্তুল আরমা, তিনি সরকারেও অজনপ্রিয়, তারকে সরকারের বিরুদ্ধে কর্মসূচি দিতে হচ্ছে, পাহাড়েও তিনি অজনপ্রিয়। এই অবস্থান থেকে সন্তুল আরমার বর্তমান অসহযোগ আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন? আপনি যদি একটু সংক্ষেপে বলেন, আমরা আবার মামুন ভাই থেকে শুনে আপনার কাছে আবার আসবো। জনাব আব্দুল ইসলাম। আমি শান্তুল আরমার ব্যাপারে বলবো, উনি হয়তো একটা নাজুক পরিস্থিতির মধ্যে আছেন। কারণ একদিকে ইউপিডিএফ, সেখানে যে তারা তাদের আন্দোলনের মুখে তার কর্মীরা নিহত হচ্ছে, সেটা আমরা সবসময় দেখছি মিডিয়ার কারণে। আবার অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে যারা আদিবাসী আছে বা যারা বাঙালি জনগোষ্ঠী আছে, তারা এক ধরনের তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে। এই দুটার মাঝামাঝি পরে সন্তুল আরমার এমন কোনো ব্যক্তিত্ব সেখানে নাই যে প্রতিষ্ঠিত হয়েছে, যেটার মাধ্যমে তিনি এর উপরে উঠে গিয়ে পার্বত্য জনগণকে এক ধরনের সেখানে নেতৃত্ব দিতে। জনাব আব্দুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকেন। মামুন ভাই, যে বিষয়টি হচ্ছে যে সন্তুল আরমার সেরকম ব্যক্তিত্ব বা সেরকম কর্তৃত্ব এখন নাই। নিরাপত্তা বিশ্লেষক মেজর অফিসার আব্দুল ইসলাম এই কথা বলছেন। আপনি বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির পার্সপেক্টিভে যদি বিষয়টি আরেকটু বিস্তারিত করতেন। আসলে ঠিকই বলেছেন যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যারা সরকারের সাথে চুক্তি করেছিল, সেই জনসংহতির অনেক বড় বড় নেতা এখন আর সন্তুল আরমার সঙ্গে নেই, এবং তারা সন্তুল আরমার প্রতিপক্ষ হিসেবে বাজারে দাঁড়িয়ে গেছেন। বিশেষ করে এই খাগড়াছড়ির সুধা সিন্ধু খিসা এবং আরও অনেকে, যে মেজর তাতীন্দ্রলাল চাকমা, এরা অনেকটা শান্তি চুক্তির বড় কুশীলব ছিলেন, যারা সন্তুল আরমাকে সব সময় সাথে থেকে সাহস জুগিয়েছেন, উৎসাহ দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন। তারা আজ সন্তুল আরমার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে। একইভাবে আমরা দেখেছি ইউপিডিএফ গোড়া থেকেই সন্তুল আরমার বিপক্ষে ছিল। এইসব কারণে সন্তুল আরমা এখন নাজুক পরিস্থিতি। আর সন্তুল আরমার সারা 3 পার্বত্য জেলায় পাহাড়িরা আজ ঐক্যবদ্ধ নেই। পাহাড়িদের মধ্যে বিভক্তি আছে। বিভক্তি রাজনৈতিক কারণে নয়, স্বার্থর কারণে। কারণ যারা সন্তুল আরমার ডান হাত বাম হাত ছিলেন, যারা সরে গেছেন,
তারা আজকে বলছেন যে সন্তু লারমা সরকারের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু সরকারের সব সুযোগ সুবিধা নিচ্ছেন, সরকারি মন্ত্রীর পদমর্যাদা ভোগ করছেন, উনি প্রটোকল নিচ্ছেন, সরকারি গাড়িতে চড়ছেন, সরকারি বাসভবনে থাকেন, সরকারি অফিস করেন, কিন্তু আবার বলছেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। এটা তো অসম্ভব একটা বিষয়। এবং যারা ওনার পাশ থেকে সরে গেছেন তারা বলছেন যে আমাদের তো আদর্শ এটা ছিল না, আমরা পাহাড়িদের অধিকার আন্দোলনের জন্য আমরা শান্তি চুক্তি করেছি, শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারের সাথে আমাদের কোনো সমঝোতা হবে না, আমরা সরকারে যেতে পারি না। কিন্তু এই জায়গায় বিভক্তি থেকে সন্তু লারমা থেকে ছুটে গিয়ে তারা আজ বড় একটা অংশ হয়েছেন, এবং তাদের সাথে যেহেতু ইউপিডিএফ যোগ হয়েছে তাদের শক্তি অনেকখানি। পাশাপাশি বাঙালিরা যারা এখানে সেটেলার, তারা বাংলাদেশের সমঅধিকার আন্দোলন, তারা শুরু থেকে শান্তি চুক্তির বিপক্ষে। মামুন ভাই আপনাকে ধন্যবাদ। মেজর এমদাদ, আমি আপনার কাছ থেকে সর্বশেষে এটি জানতে চাইবো যে ইউপিডিএফ কি পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকারের কথা বলছে, নাকি ইউপিডিএফ আসলে বা ইউপিডিএফ এর নেতৃত্বাধীন অন্যান্য দল যারা সন্তু লারমার বিরোধিতা করছে তারা আরেক ধরনের নতুন সংঘাতের মধ্যেই আসলে পাহাড়ি জনপদকে নিয়ে যাচ্ছে? জনাব এমদাদুল ইসলাম, আপনি কিভাবে বিশ্লেষণ করেন আর সংগঠনগুলির ভূমিকা? আমি একেবারে স্পষ্ট ভাষায় এই কথাটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এখন পার্বত্য চট্টগ্রামে যে আন্দোলন হচ্ছে সেটা কোনো আদর্শিক আন্দোলন নয়, আদর্শিক দ্বন্দ্ব নয়, পাহাড়ের মানুষের অধিকার আদায়ের আন্দোলন নয়। সেখানে যেটা হচ্ছে অস্ত্রবাজি হচ্ছে, সেটা হচ্ছে শুধুমাত্র চাঁদা আদায়, যে কে কতটুকু এরিয়াতে তার এরিয়া অফ রেসপন্সিবিলিটি, এরিয়া অফ ইনফ্লুয়েন্স সৃষ্টি করে সেখান থেকে কত পরিমাণ চাঁদা আদায় করতে পারবে, সেই ধরনের এক ধরনের আন্দোলন হচ্ছে। একই সাথে আমি একটা জিনিস বলে রাখছি খালেদ ভাই, সেটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম যে 13টি উপজাতির বসবাস, এটা একটা বর্ণিল একটা জনপদ আমাদের জন্য। আমি এখানে যারা দ্বিধা দ্বন্দ্ব, যারা সংঘাতে জড়িত আছে, আমি এই পক্ষগুলির কাছে আমি একটা সবিনয় আবেদন করব, সেটা হচ্ছে আমরা অনেক আশা নিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য স্বাক্ষর করা হয়েছিল, এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সেটাতে উদ্যোগে ছিলেন। আমাদের এই যে বিচিত্র বর্ণিল যে জনপদ, আজকে বিভিন্ন জনগোষ্ঠীর যে বসবাস, সেটাকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আমজাদুল ইসলাম, জনাব মামুন আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। এই স্পিকে একটি 40 সেকেন্ডের বিরতি নিচ্ছে, ফিরছি তারপর।